হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর সম্ভাবনা যে তত্ত্ব চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে এসএনদের বইয়ের যে মানে যে কোশ্চেনগুলো আছে সেই কিছু কোশ্চেনের সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। আগের ক্লাস পর্যন্ত দেখবে 25th পর্যন্ত যে কোশ্চেন সেই কোশ্চেনের সলিউশন দিয়েছিলাম, আজকে 26 থেকে তার সলিউশন তোমাদের দেখাবো। তোমরা যদি আগের কোশ্চেনের আগের যে ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেইগুলো আগে দেখে নিও, দেন এটা দেখো, তোমাদের তাহলে বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তো 26-এর কোশ্চেন কী আছে দেখা যায়। দেখো 26 কী বলছে, 4টি 1 টাকার মুদ্রা ও 3টি 50 পয়সার মুদ্রা যথেচ্ছভাবে এক লাইনে রাখা হয়, একটা লাইনে রাখা হচ্ছে। তাহলে প্রমাণ করো যে প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার সম্ভাবনা হবে 1/7। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে কী বলছে 4টে হচ্ছে 1 টাকার মুদ্রা, 4টে 1 টাকার মুদ্রা, আর 3টে হচ্ছে 50 পয়সার মুদ্রা হচ্ছে 3টে। তাহলে দেখো, এদেরকে যদি আমি এক লাইনে রেখে যদি বিন্যাস করি, সেই টোটাল বিন্যাসটা হবে নাম্বার অফ এস। আর টোটাল বিন্যাস কত হবে? দেখো, 4টে যে 1 টাকার মুদ্রা তারা তো দেখতে একই রকম, আর 3টে যে 50 পয়সার মুদ্রা তারাও হচ্ছে দেখতে একই রকম। তার মানে আমরা কী ভাববো? আমরা ভাববো 1 টাকার মুদ্রা 4টে আছে মানে তারা 4বার রিপিট করছে। সিমিলারলি 50 পয়সার যে মুদ্রা 3টে আছে মানে তারা 3বার রিপিট করছে। তাহলে রিপিট থাকলে সবগুলো নিয়ে একসঙ্গে বিন্যাস কী হবে? সবগুলো নিয়ে একসঙ্গে বিন্যাস সংখ্যা হয়, তাহলে 4 যোগ 3 মানে মোট 7খানা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হবে। আর যতবার করে রিপিট করবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তার মানে এটা যেহেতু 1 টাকার মুদ্রা যেহেতু 4টে আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ হবে, ইন্টু 50 পয়সার মুদ্রা যে 3টে আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখবে এটা বিন্যাসে ছিল যে তুমি ধরো কতগুলি অক্ষর বা সংখ্যা নিয়ে বিন্যাস করবে, তার মধ্যে কিছু সংখ্যা হচ্ছে রিপিট করবে। ধরো একটা সংখ্যা ধরো তোমাকে বললো 2 2 2 আর 4, এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যা নিয়ে কতগুলি বিন্যাস হচ্ছে করা যায়। তাহলে আমরা কি করতাম না, যেহেতু টোটাল 4টে, তাহলে সেটা যাবে ফ্যাক্টোরিয়াল 4, বা যেহেতু 2 3বার রিপিট করছে, যতবার রিপিট করবে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। যেহেতু 2 এখানে 3বার রিপিট করছে তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো, আর এই সংখ্যাটা হবে এই 4টে সংখ্যার বিন্যাস সংখ্যা। ঠিক আছে, এখানেও ঠিক সেরকম। দেখো, মোট 7টা, কারণ 4টে 1 টাকার নোট আর 3টে হচ্ছে 50 পয়সার নোট, মুদ্রা। তাহলে এই 4 3 7, 7টা নিয়ে কত মোট বিন্যাস কী হবে? ফ্যাক্টোরিয়াল 7/4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ওকে, আচ্ছা, এবার আমাদের বের করতে হবে কি না, নাম্বার অফ এ। আচ্ছা, এ ঘটনা কি না, এ ঘটনা হচ্ছে আমরা যে একই লাইনে যে রাখবো তার দু ধারে যেন 50 পয়সা থাকে। মাঝখানে তাহলে কারা থাকবে? মাঝখানে আমার 4টে 1 টাকার নোট থাকবে আর একটা 50 পয়সা থাকবে, কারণ দু ধারে দুটো 50 যে পয়সার মুদ্রা সে দুটো ফিক্সড হয়ে গেল। তাহলে মাঝখানে একটা থাকবে 50 পয়সার মুদ্রা আর 4টে হবে 1 টাকার মুদ্রা। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার বিন্যাস কী হবে? এই ঘটনার বিন্যাস মানে সেটা হয়ে যাবে নাম্বার অফ এ। মানে দুই ধারে যদি আমি 50 পয়সা রেখে দিই, বাকি তাহলে কটা রইলো? বাকি রইলো 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তবে তো দেখো, মাঝখানে 5টা, দু ধারে দুটো, মোট হচ্ছে 7টা। এবার মাঝখানে যে টোটাল 5টা, তাহলে কী হবে? তাদের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 5। আর দেখবে এই টোটাল 5টার মধ্যে রিপিট করছে কে? রিপিট করছে 1 টাকার মুদ্রা যে 4টে আছে। তাহলে সে যেহেতু 4বার রিপিট করছে তাই ফ্যাক্টোরিয়াল 5/4। আর 50 যে দেখো 50 পয়সার যে মুদ্রা সে তো 3টে আছে, 3টের মধ্যে দুটো ফিক্সড হয়ে আছে, দু ধারে ফিক্সড হয়ে আছে। ঠিক আছে, মাঝখানে তাহলে একটা আছে, তাহলে হচ্ছে ও একবার থাকার জন্য ও কোনো এফেক্ট ফেলবে না। তাহলে এখানে কি আসবে না, টোটাল হচ্ছে মাঝখানে আছে 5টা মুদ্রা, তাহলে তার হবে ফ্যাক্টোরিয়াল 5, তার মধ্যে 4টে রিপিট করছে কি 1 টাকার মুদ্রা, তাই ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ হবে। তাহলে এটা গেল নাম্বার অফ এ। তাহলে এখানে যদি আমি প্রবাবিলিটি অফ এ বের করি তাহলে কী হবে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। দেখো তো নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5/4 ইন্টু নাম্বার অফ এস দিয়ে ভাগ করলে দেখো ওটা উল্টে যাবে। তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3/7। দেখো ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল। আচ্ছা, এইটা ফ্যাক্টোরিয়াল 5 থাক। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, আর দেখো নিচে 7 গুণ 6 গুণ এটা যাবে ফ্যাক্টোরিয়াল 5 দুটো কেটে গেল। আচ্ছা, দেখো তো এটা 6 কেটে গেলে দেখো 1/7। দেখো সেটাই আমাদের চেয়েছিল যে দেখাতে হবে কত সম্ভাবনা 1/7। দেখো আমাদের চলে এলো 1/7। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 27-এর যে অঙ্কটা কি বলছে, দেখো 27-এর অঙ্ক বলছে একটি বাক্সে 40টি খাম আছে, যার মধ্যে 25টি খাম সাধারণ খাম মানে কি? বিমানবাহিত ডাকের জন্য নয়। অ্যাকচুয়ালি তুমি দেখবে খাম তুমি যদি কোনো চিঠি তুমি যদি পোস্ট করো তাহলে একটা জেনারেল হয়, জেনারেল মানে এমনি যাবে নর্মাল, আর একটা দেখবে সেই কুরিয়ার সার্ভিস বা হচ্ছে স্পিড পোস্ট হয়। স্পিড পোস্ট মিনস সেটা হচ্ছে বিমানে করে যাবে, খুব 24 ঘন্টা, খুব হচ্ছে কুইকলি যাবে, কম সময়ে তোমার যে পার্সেল সেটা হচ্ছে চলে যাবে। তাহলে এখানে সাধারণ মিনস কি না, বিমানবাহিত ডাকের জন্য নয়, ওই স্পিড পোস্ট নয়। ঠিক আছে, এটা হচ্ছে ভাবো। ঠিক আছে, তাহলে 25টা খাম কি? সাধারণ। আচ্ছা, এবারে কি বলছে এবং 16টি স্ট্যাম্পবিহীন। ঠিক আছে, 40টা মোট খাম আছে, তার মধ্যে 25 হচ্ছে সাধারণ, যেটা বিমানবাহিত ডাকের জন্য নয়। আচ্ছা, 16টা খাম হচ্ছে স্ট্যাম্পবিহীন, তাতে কোনো স্ট্যাম্পই নেই। এবারে কি বলছে? স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা 10টা। তাহলে বলছে বাক্স থেকে নেওয়া একটি খাম স্টাম্পযুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা কত? স্টাম্পযুক্ত এবং বিমানবাহী। দেখো আমার যেগুলো ইনফরমেশান দিয়ে দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে? বিমানবাহী নয়,
তার মানে কি সাধারণ সাধারণ খামের সংখ্যার ইনফরমেশান দিয়ে দেওয়া আছে, স্ট্যাম্পবিহীন খামের সংখ্যার ইনফরমেশান দেওয়া আছে এবং স্ট্যাম্পবিহীন সাধারণ তারও ইনফরমেশান দিয়ে দেওয়া আছে। কিন্তু চেয়েছে কি, চেয়েছে সম্পূর্ণ তার কমপ্লিমেন্ট জিনিস। কী চেয়েছে না, স্ট্যাম্পযুক্ত এবং বিমানবাহী। দেখো আমি একটু মুছে দিই, তাহলে দেখো তো চেয়েছে কি, চেয়েছে হচ্ছে স্ট্যাম্পযুক্ত বিমানবাহী, মানে যা যা ইনফরমেশান দেওয়া আছে তার কমপ্লিমেন্টগুলো চেয়েছে। তাহলে দেখো তাহলে এটা কীভাবে করবো, দেখো এটা তুমি প্রথমে ধরে নেবে যে ধরি এ ঘটনা হলো একটি খাম, এ সমান একটি খাম সাধারণ হওয়ার ঘটনা, সাধারণ হওয়ার ঘটনা, ঠিক আছে। আচ্ছা, বি ধরছি একটি খাম স্ট্যাম্পবিহীন হওয়ার ঘটনা, স্ট্যাম্পবিহীন হওয়ার ঘটনা হলো। তাহলে কত কী কী দেওয়া আছে, নাম্বার অফ এ আমার দিয়ে দেওয়া আছে, নাম্বার অফ এ কত 25, তাই তো। দেখো 25টা খাম সাধারণ প্রথম দিয়ে দেওয়া আছে, 25টা খাম সাধারণ। আচ্ছা, আর দেখো নাম্বার অফ বি, নাম্বার অফ বি কী দেওয়া আছে, দেখো নাম্বার অফ বি তোমার দেওয়া আছে, বি মানে কি স্ট্যাম্পবিহীন, তাহলে দেখো 16টি হচ্ছে স্ট্যাম্পবিহীন, তাহলে নাম্বার অফ বি হচ্ছে 16। ওকে, আর দেখো আর হচ্ছে তোমার কী দেওয়া আছে, দেখো আরও একটা দেওয়া আছে, বলছে স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা, তার মানে স্ট্যাম্পবিহীন সঙ্গে সাধারণ, তার মানে কি এদের ইন্টারসেকশন দিয়ে দেওয়া আছে, ইন্টারসেকশন কত, এ ইন্টারসেকশন বি সমান দিয়ে দেওয়া আছে 10। ওকে, তাহলে এদের ইউনিয়নটা বের করে নাও। আমরা সূত্র জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, সূত্র কী হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু, দেখো নাম্বার অফ এ মানে কত 25, নাম্বার অফ বি মানে হচ্ছে 16 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 31। ওকে, এটা ক্যালকুলেশন হয়ে দেখো এবার সেটা আছে 31। আচ্ছা, এবারে চেয়েছে কি, চেয়েছে আমার সম্ভাবনা চেয়েছে, কি সম্ভাবনা না, বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী, তাহলে স্ট্যাম্পযুক্ত হবে এবং তার সঙ্গে বিমানবাহী। তার মানে দেখো বিমানবাহী মানে কি, সে সাধারণ খাম নয়, তার মানে আমার কি চেয়েছে, এ কমপ্লিমেন্ট চেয়েছে, তার সঙ্গে কী হতে হবে, স্ট্যাম্পযুক্ত, তার মানে কি তার সঙ্গে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চেয়েছে। আর দুটো দেখো একসঙ্গে মানে হতে হবে, একটি খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী, তার মানে দুটো একসঙ্গে হবে, তার মানে কি ইন্টারসেকশন। তাহলে আমি আগে নাম্বার অফ এইটা বের করে নেবো। দেখো এইটা মানে আমরা কি জানি, এই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা মানে আমরা কি জানি না, নাম্বার অফ। আচ্ছা, আমি যদি সম্ভাবনা বের করি, আমি এটা সম্ভাবনা দিয়ে লিখি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চেয়েছে, তাহলে এইটা আমি লিখবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল, তাহলে এইটা সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। দেখো তো এ নাম্বার অফ এ ইউনিয়ন বি ওইটা এসছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত 31 বাই, দেখো টোটাল, দেখো তো টোটাল কতগুলো আছে, টোটাল হচ্ছে দেখো একটি বাক্সে 40টি খাম আছে, তার মানে টোটাল নাম্বার, তার মানে নাম্বার অফ এস কত 40, তার মানে 31/40, তাহলে এটা করলে কী হবে 1 মাইনাস 31/40, তার মানে 40 লসা করে দেখো এটা 40 থেকে 31 বাদ দিলে 9/40, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে যেটা চেয়েছে একটা খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা কত 9/40, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো নেক্সট 28 কী বলছে, দেখো বলছে 80 জন পুরুষ ও 30 জন স্ত্রীলোকের একটি দলে শতকরা 15 জন পুরুষ ও শতকরা 40 জন স্ত্রীলোক বেকার, ঠিক আছে। দল থেকে যদিচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত একজন, নির্বাচিত যে কোনো একজন, সে পুরুষ হতে পারে অথবা সে মহিলা মানে হতে পারে, বেকার না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, বেকার না হওয়ার সম্ভাবনা। তার মানে দেখো তাহলে বেকার না হওয়ার সম্ভাবনা, পুরুষ হোক মহিলা হোক, দল থেকে তুমি একজনকে তুলবে, সে বেকার হবে না, তাহলে বেকার না হওয়ার সম্ভাবনা। কিন্তু ইনফরমেশন দেওয়া আছে কি, বেকার হওয়া, বেকার কতজন সেই ইনফরমেশন তোমার দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে আমি ধরছি এখানে লিখছি যে ধরি ক্যাপিটাল এ সমান একজন পুরুষ বেকার না হওয়ার ঘটনা, ক্যাপিটাল বি সমান লিখছি একজন মহিলা বেকার না হওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে দেখো তো নাম্বার অফ এ তাহলে কত হবে, দেখো নাম্বার অফ এ মানে দেখো বেকার কতজন, দেখো বেকারের সংখ্যা দেওয়া আছে 80 জনের মধ্যে, যে পুরুষ 80 জনের মানে মধ্যে শতকরা 15 মানে 15% হচ্ছে তোমার বেকার পুরুষের, তাহলে বেকার নয় তাহলে কতজন, আমি এখানে এ ধরেছি বেকার না হওয়া, তাহলে বেকার নয় কতজন, বেকার নয় হচ্ছে 80 বিয়োগ 80 ইন্টু 15%, এটা তাহলে বেকার নয়, মানে এটা তো বেকার, তাহলে 80 থেকে বেকার বাদ দিলে বেকার নয় চলে আসবে কতজন। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখো ওই 0 0 কেটে যাবে, 2 দিয়া কাটলে, আচ্ছা হ্যাঁ 2 দিয়া কাটলে 4 2 8, 2 দিয়া কাটলে 5 2 10, এটা কাটলে দেখো 3 5 15, তার মানে দেখো এটা যাচ্ছে 80 মাইনাস 12 মানে হয়ে যাচ্ছে 68। আচ্ছা, নাম্বার অফ বি দেখো তো কী হবে, দেখো নাম্বার অফ বি মানে একজন মহিলা বেকার না হওয়া, তাহলে দেখো মহিলা আছে কত, মহিলা আছে 30 জন, তার মধ্যে বেকার কতজন 40%, তাহলে 30 গুণ 40/100, তো এটা দুটো শূন্য কেটে গেল, এটাও তোমার হবে 30 মাইনাস 12, তাহলে 30 মাইনাস 12 মানে কত হবে, এটা হবে হচ্ছে 18। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে কি বলেছে, তোমার কী চেয়েছে, দল থেকে যদিচ্ছভাবে নেওয়া একজনকে বেকার না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, বেকার না হওয়া। আচ্ছা দেখো তো এখানে তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে তোমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে, তাহলে
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা হবে, দেখো তো এ ইন্টারসেকশন বি মানে কি, এ ঘটনাও ঘটবে তার সঙ্গে বি ঘটনাও ঘটবে। এবার এ ঘটনা কি, এ ঘটনা হচ্ছে একজন মানে হচ্ছে পুরুষ বেকার না হওয়ার ঘটনা, বি ঘটনা কি একজন মহিলা বেকার না হওয়ার ঘটনা। এবার এ ইন্টারসেকশন বি একই সঙ্গে ঘটবে, তার মানে কি একজন পুরুষও হবে এবং সে সে হচ্ছে মহিলাও হবে, কিন্তু সে বেকার নয়। এটা কোনদিন সম্ভব? এটা সম্ভব নয়। তখন এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট, এ আর বি মানে বি যেহেতু ডিসজয়েন্ট সেট, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 0 হলো। তাহলে দেখো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এইটা অ্যাকচুয়ালি আমাদের চেয়েছে যে বেকার না হওয়ার, আমি একজনকে তুলবো সে বেকার না হওয়ার সম্ভাবনা, তাহলে আমি নাম্বার অফ এ ইউনিয়ন বিটা বের করে নিই। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি তাহলে কী হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো তো নাম্বার অফ এ মানে কত 68, নাম্বার অফ বি মানে কত 18 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত 0, এটা যোগ করলে কত, দেখো এটা যোগ করলে হবে 86। ওকে, এবারে দেখো তাহলে আমার সম্ভাবনা চেয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হলে তাহলে কী হবে না 86 নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এস মানে টোটাল কতজন আছে, দেখো দেখো টোটাল কত, টোটাল হচ্ছে 80 জন পুরুষ আর 30 জন মহিলা, তার মানে কত হবে 86 বাই 110, কাটাকুটি করো, কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি করলে কত 4 2 8 3 2 6 আর নিচে যাবে 55, তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার হচ্ছে 43/55। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে 29 কি বলছে, দেখো বলছে 5 জন বাণিজ্য এবং 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে, দেখো বাণিজ্য মিনসই কমার্স যেটা বলে, ঠিক আছে কমার্স, তাহলে 5 জন কমার্সের স্টুডেন্ট আর 4 জন সায়েন্সের স্টুডেন্ট, বলছে ছাত্রকে যথেচ্ছভাবে এক সারিতে, ঠিক আছে বসানো হলো, এক সারিতে মিনস একটা লাইনে, ঠিক আছে, তখন কি বিন্যাস হবে। এবারে কি বলছে, বলছে একজন বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র, এই ক্রমে ছাত্রদের যে মানে বসার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাহলে 5 জন বাণিজ্য শাখা, মানে 5 জন কমার্সের স্টুডেন্ট আর 4 জন বিজ্ঞান শাখার ছাত্র। প্রথমে আমি কী বের করবো, প্রথমে আমি বের করবো নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এসটা কি না 5 জন হচ্ছে আমি সি দিচ্ছি কমার্সের স্টুডেন্ট আর 4 জন হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, এদেরকে এক সারিতে কত উপায়ে বিন্যাস করা যায়। দেখো এখানে এই যে 5 জন কমার্সের স্টুডেন্ট, 5 জন কিন্তু আলাদা আলাদা ছাত্র, মানে এই নয় যে 5 জন ছাত্র মানে রিপিট করছে যে 5 যমজ ভাই, তা কিন্তু নয়, 5 জন হচ্ছে আলাদা আলাদা ছাত্র। আর এখানে কি, এখানে হচ্ছে 4 জন আলাদা ছাত্র, এরা হচ্ছে সবাই হচ্ছে আলাদা, মধ্যে কথা হলো 5 জন সবাই হচ্ছে আলাদা, 4 জনও আলাদা। তাহলে যদি আলাদা হয়ে থাকে তাহলে এদের টোটাল বিন্যাস এক সারিতে কত হবে না 5 যোগ 4 9, তাহলে হচ্ছে হবে 9 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে যে ঘটনা, এই ঘটনা কি ধরে নেবে না বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র, এই ক্রমটা মেনটেন করে কত উপায়ে বিন্যাস, সেটা যাবে নাম্বার অফ এ। তার মানে কি, তার মানে প্রথমে ধরো একজন কমার্স থাকবে, তারপরে আবার সায়েন্স, আবার কমার্স থাকবে, আবার সায়েন্স, আবার কমার্স থাকবে, আবার সায়েন্স, আবার কমার্স থাকবে, আবার সায়েন্স, তাহলে দেখো আবার কমার্স থাকবে। দেখো তো মোট 5টা হচ্ছে, 1 2 3 4 5টা। আর সায়েন্সে কোথায় কোথায় 1 2 3 4, দেখো মিলে যাচ্ছে 4টে সায়েন্স 4টে আর 5টা কমার্স 5টা। তাহলে কি বলছে, একজন বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র এই ক্রমে থাকবে, তাহলে প্রথমে বাণিজ্য, তারপর বিজ্ঞান, আবার বাণিজ্য, আবার বিজ্ঞান, এইভাবে সাজালে কি হবে না 5টা যে কমার্সের স্টুডেন্ট তাদের মাঝখানের যে 4টে গ্যাপ, দেখো এখানে দেখো এই 5টা কমার্সের স্টুডেন্ট, এই 1 2 3 4 5টা, আর এদের মাঝখানে দেখো 4টে গ্যাপ। তাহলে যদি যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন মেনটেন করলে 5টা বাণিজ্য শাখার ছাত্রের মাঝখানে যে 4টে গ্যাপ, সেই 4টে গ্যাপে মানে কেবলমাত্র বিজ্ঞান শাখার ছাত্ররা মানে বিন্যাসিত হবে, আদারওয়াইজ সম্ভব নয়। কারণ একজন বাণিজ্য একজন সায়েন্স এই ক্রমে যদি সাজাতে হয় তাহলে 5 জন বাণিজ্য শাখার ছাত্রের মাঝখানে যে 4টে গ্যাপ, সেই 4টে গ্যাপে আমার বিজ্ঞান শাখার ছাত্রদেরকে রাখতে হবে, তবে আমার যে কন্ডিশন ফুলফিল হবে। তাহলে এই বিন্যাস কত উপায় হয় না, এই বিন্যাস হবে সেটা মানে সেটাই হবে নাম্বার হবে। এই বিন্যাস কী হবে না 5 জন যে বাণিজ্য শাখার ছাত্র তারা বিন্যাসিত হবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়, এবং তাদের মাঝখানে যে 4টে গ্যাপ, সেই 4টে গ্যাপে 4 জন সায়েন্সের স্টুডেন্ট বিন্যাসিত হবে ফ্যাক্টোরিয়াল 4 উপায়। এবং যদি এরা ডিপেন্ডেন্ট, একটা সাজানোর উপর একটা সাজানো নির্ভর করবে, সেই কারণে এর মানে যে নাম্বার অফ এ কী হবে ফ্যাক্টোরিয়াল 5 × ফ্যাক্টোরিয়াল 4। তাহলে দেখো, তাহলে পি অফ এ কত হবে না পি অফ এ হবে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। ওকে, তাহলে দেখো নাম্বার অফ এ এটা কাটাকুটি করলে দেখো ওপরে ফ্যাক্টোরিয়াল 5 আর 4টাকে ভেঙে দাও, 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 9 ফ্যাক্টোরিয়াল যদি আমি ভাঙি দেখো 9 × 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। দেখো 5 ফ্যাক্টোরিয়াল দুটো কেটে গেল, দেখো এটা 3 2 6, এই 6 কেটে গেল, এটা 4 এই 2 8। ওকে, তাহলে দেখো তো কত আসবে, দেখো এটা হয়ে যাবে হচ্ছে 1 বাই নিচেরটা গুণ করলে 126। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 30-এর দাগের অঙ্ক, দেখো 30-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই করে ভালো করে রেডি করবে। আচ্ছা দেখো তো কী বলছে, বলছে উদ্দেশ্যহীনভাবে 10টি বল 3টি বাক্সে রাখা হয়, প্রথম বাক্সে 3টি বল থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো নাম্বার অফ এস তাহলে কত হবে, নাম্বার অফ এস দেখো তুমি ভাবো তোমার কাছে 10টা বাক্স আছে, সরি 10টা বল আছে, 10টা বল আর 3টে বাক্স,
দেখো তিনটে মানে বক্স আছে, তাহলে আমি বললাম এটা ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে বক্স 10টা বল, তাহলে নাম্বার অফ এস কী হবে, মানে তোমাকে নাম্বার অফ এস কী হবে না, তিনটে বাক্সে 10টা বল কত উপায়ে রাখা যায় সেই সংখ্যাটা হবে নাম্বার অফ এস। তাহলে তিনটে বাক্সে আমি 10টা বল রাখবো, সেটা কত উপায় হবে, দেখো এটাও ছিল বিন্যাসে। দেখো তুমি তুমি মানে মানে তুমি মনে করো তুমি প্রথম একটা বল তুললে, যে একটা বল তুললে, তাহলে সেই বলটা বাক্সেতে রাখার উপায় সহ কত, একটা বল তুললে তার জন্য আমার তিনটে অপশান, কারণ তিনটে যে বক্স তার মধ্যে যে কোনো একটাতে আমি রাখবো। তাহলে একটা বল তুললে তার জন্য হচ্ছে মানে একটা বল বাক্সেতে রাখার উপায় হচ্ছে তিনটে, কারণ একটা বল তুললাম তার জন্য তিনটে বক্স আছে, যে কোনো একটা রাখলেই হবে, তার মানে একটা বলের জন্য আমার অপশান হচ্ছে তিনটে। পরের বলটা তুললাম তার জন্য অপশান কটা, আবার তিনটে। পরের বলটা তুললাম তার জন্য অপশান কটা, আবার তিনটে। তাহলে এইরকম করে কতগুলো হবে না, এইরকম করে 10টা বল, প্রত্যেকটার জন্য আমার তিনটে করে অপশান, তিনটে বক্স তিনটে করে অপশান। তাহলে নাম্বার অফ এস কী আসবে 3^10, 3 গুণ করে 10টা 3 গুণ হবে, তাহলে নাম্বার অফ এস হবে 3^10। ওকে, আচ্ছা এবারে ঘটনা কি বলছে না, ঘটনা দেখো বলছে প্রথম বাক্সে 3টি বল থাকার সম্ভাবনা নির্ণয় করো। প্রথম বাক্সটিতে 3টে বল থাকবে, এর সম্ভাবনা কী হবে। তাহলে প্রথম বাক্সে 3টি বল থাকবে, সেটা যদি ঘটনা আমি ঘটনা ধরে নিই, তাহলে নাম্বার হবে কী হবে, দেখো প্রথম যে বাক্স রয়েছে সেই বাক্সতে আমার 3টে বল রাখতে হবে। তাহলে এখন কোশ্চেন হলো প্রথম বাক্সতে আমি যে 3টে বল রাখবো সেই 3টে বল কারা, তাহলে সেই 3টে বলকে আগে তোমার নির্বাচন করতে হবে, 10টা থেকে সেই 3টে বল নির্বাচন করতে হবে। তাহলে মানে আবার বলছি, প্রথম বাক্সে যে আমি 3টে বল রাখবো সেই 3টে বল কারা, তাহলে সেই 3টে বলকে আগে আমি তুলে নেবো, তুলে নেওয়া মিনস কি আমি হচ্ছে নির্বাচন করবো। তার মানে দেখো 10টা বল আছে, কোন 3টে বল প্রথম বাক্সে থাকবে তাদেরকে নির্বাচন করা যাবে 10C3 উপায়, বোঝা গেল। আচ্ছা তাহলে সেই 3টে বল চলে গেল হচ্ছে প্রথম বক্সে। এবারে বাকি রয়ে গেল কটা বল, 7টা বল। তাহলে সেই 7টা বলের জন্য আমার বক্স আছে কটা, আর দুটো, কারণ এই একটা মানে 2 নম্বর বক্স আর 3 নম্বর বক্স। তাহলে বাকি 7টা বলের জন্য, যে 7টা বল থেকে যাবে সেই 7টা বলের জন্য আমার বক্স আছে 2খানা। তাহলে সেই 7টা বল ওই দুটো যে বক্স আছে সেই বক্স দুটোতে কত উপায়ে বিন্যাস মানে হচ্ছে করা যায়। তাহলে সেম সেই আগের কনসেপ্ট, 7টা যে বল তার মধ্যে একটা বল তুলবো, তার মধ্যে একটা বল তুললে তার জন্য কটা বক্স আছে, 2টো বক্স, 2 হবে। পরে আবার আরেকটা বল তুলবো তার জন্য কটা বক্স, আবার 2টো বক্স। পরে আরেকটা বল তুলবো তার জন্য কটা বক্স, আবার 2টো বক্স। তাহলে এরকম করে 7টা বল প্রত্যেকটার জন্য 2টো করে বক্সের হচ্ছে অপশান থাকছে। তাহলে 7টা বল 2টো যে বক্স, তাদের সেই 2টো বক্সের বিন্যাস সংখ্যা তাহলে কত, 2^7। তাহলে আমার নাম্বার অফ এ মানে কত হয়ে গেল, নাম্বার অফ এ হলো 10C3 × 2^7। তাহলে প্রবাবিলিটি অফ এ কী হয়ে গেল না, প্রবাবিলিটি অফ এ হলো 10C3 × 2^7/3^10। এটা হয়ে গেল অ্যান্সার। এটা 10C3 হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে করবে, করে এটাই মানে এরকম অ্যান্সার রাখলেই হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো 31 কী বলছে দেখো, 1,2,3, সংখ্যাগুলি উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হয়। এক সারিতে সাজানো হচ্ছে, তার মানে কি বিন্যাস হবে। বলছে 1 এবং 2 সংখ্যা দুটি পাশাপাশি আসার সম্ভাবনা। তাহলে দেখো পাশাপাশি আসার সম্ভাবনা বা ওদেরকে পাশাপাশি রেখে যে বিন্যাসটা হবে তার সম্ভাবনাটা চেয়েছে। তাহলে এই অঙ্ক হচ্ছে করেছি আগের দিন, সেম টাইপের অঙ্ক। তাহলে দেখো কী বলছে, 1,2,3, সংখ্যাগুলি উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হলো। তাহলে নাম্বার অফ এস কত হবে, দেখো নাম্বার অফ এস হবে এই যে কতগুলো সংখ্যা আছে 1, 2, 3, তার মানে কি এখানে আমার খানা সংখ্যা আছে। তাহলে খানা সংখ্যাকে যদি আমি এক সারিতে বিন্যাস করি, সেই বিন্যাস সংখ্যাটা কত হবে, সেই বিন্যাস সংখ্যাটা হবে ফ্যাক্টোরিয়াল n, বোঝা গেল, সেই বিন্যাস সংখ্যাটা হবে ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা এবারে দেখো, এবারে কি বলছে 1 আর 2কে পাশাপাশি রাখতে হবে, যতগুলো বিন্যাস করবে সেটা যদি এ ঘটনা বলি, তাহলে নাম্বার অফ এ কী হবে না, নাম্বার অফ এ হবে 1 আর 2কে পাশাপাশি রেখে কতগুলো বিন্যাস সেই সংখ্যা। তাহলে আগের দিন কী শিখেছিলাম না, যেহেতু 1 আর 2কে পাশাপাশি রাখতে হবে সেই জন্য তুমি 1 আর 2কে ভাববে একটা সংখ্যা। তাহলে দেখো, তাহলে 1 আর 2কে যদি আমি একসঙ্গে একটা সংখ্যা ভাবি, তাহলে মোট সংখ্যা কতগুলো আসবে। দেখো আমার তো আছে মোট হচ্ছে খানা সংখ্যা, হিসেবটা কেমন শিখিয়েছিলাম না, মোট আছে খানা সংখ্যা, তার থেকে আমি দুটো সংখ্যা বিয়োগ করে দেবো, যেহেতু 1 আর 2 দুটোকে হচ্ছে বিয়োগ করে দেবো। আবার যেহেতু আমি 1 আর 2কে একসঙ্গে একটা সংখ্যা ভাবছি, তাহলে এদের সঙ্গে আমি 1 যোগ করব। তাহলে আমার মোট সংখ্যা হবে কত, মোট সংখ্যা হবে n-1। তাহলে দেখো আমার এই 1 আর 2কে যদি আমি একসঙ্গে রেখে একটা সংখ্যা ভাবি, তাহলে মোট সংখ্যা হচ্ছে কত, n-1। তাহলে এই n-1 খানা সংখ্যার বিন্যাস কত হবে না, n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আবার 1 আর 2কে একসঙ্গে রাখলেও তারা নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যাসিত হবে, ফ্যাক্টোরিয়াল 2। কারণ দেখো 1 আর 2 একসঙ্গে মানে কিরকম রাখা যায়, এরকম রাখা যায় 1 আর 2, অথবা 2টাকে আগে রেখে 2, 1 করে হচ্ছে রাখা যায়। তাহলে দেখো তাহলে মানে কত উপায়ে বিন্যাসিত হচ্ছে, 2 মানে কি, 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল 2। মানে যদি এখানে 3টে সংখ্যা থাকতো তাহলে তারা নিজেদের মধ্যে বিন্যাসিত হতো ফ্যাক্টোরিয়াল 3 উপায়। এখানে দুটো সংখ্যা আছে তাই কত উপায় আসছে, ফ্যাক্টোরিয়াল 2 উপায়, তার মানে কি 2 উপায়। তাহলে এর সঙ্গে ফ্যাক্টোরিয়াল 2টা গুণ হয়ে যাবে, এরকম শিখি যাকে। তাহলে দেখো তাহলে নাম্বার অফ এ কত হবে, নাম্বার অফ এ হবে n-1 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে না, প্রবাবিলিটি অফ এ হবে তোমার নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ মানে n-1 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তাহলে এইটা সমান তাহলে কত হবে, দেখো ওপরে n-1 তার ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটা 2 এর ফ্যাক্টোরিয়াল মিনস 2, আর nটাকে ভাঙলে মানে n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে n × n-1 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2/n।
তাহলে অ্যান্সার কত হলো 2/n। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক যে 32 আর 33 আমি তোমাদের বাড়ি কাজ ছাড়ছি, এগুলি এমনি ক্যালকুলেটিভ অঙ্ক, তোমাদের সূত্রগুলো সব শেখানো আছে, তোমরা একটু ক্যালকুলেশন করে অবশ্যই করে করবে, আর না হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি করে দেবো, ঠিক আছে। আমি 34-এ যাচ্ছি, 34 থেকে আমি করাচ্ছি। দেখো 34 কি বলছে, দেখো বলছে একজন ঠিকাদার প্লাম্বিং সংক্রান্ত, মানে ঠিকাদার বলতে কি বলতো, ঠিকাদার বলতে সে যারা কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্ট নেয়, ঠিক আছে, দেখবে সেই পাইপ লাইনের কাজ করায়, রঙের কাজ করায়, হয় না, বিদ্যুতের কাজ করায় কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্ট নেয়। তাহলে কি বলছে, একজন ঠিকাদার প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত, তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, দেখো 34। আচ্ছা আমি ধরে নিচ্ছি এ ঘটনা কি না, এ ঘটনা হচ্ছে একজন ঠিকাদারের, আমি অত লিখছি না, জাস্ট আমি শর্টে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় লিখবে, ঠিক আছে। আমি শুধু লিখছি প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা, একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা, ঠিক আছে। ক্যাপিটাল বি সমান হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা, বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা। আচ্ছা প্রথমে দেখো আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, দেখো কি বলছে, তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, তার মানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ উভয় ঠিকা পাওয়া, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমরা নাম্বার অফ এ কত হয় দেখে নিই। নাম্বার অফ এ কত আছে, নাম্বার অফ এ মানে দেওয়া নেই, এখানে সম্ভাবনাই দিয়ে দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কত, প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, তাহলে কত দেখো, প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা কত, 2/3, তাহলে এটা হলো 2/3। আচ্ছা পরেরটা আছে, একটু খেয়াল করবে কিন্তু অঙ্কটা, পরেরটা আছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, এটা একটু ভালো করে খেয়াল করবে। তাহলে আমি ধরেছি কি, বি ধরেছি বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা, তাহলে আমি যখন প্রবাবিলিটি অফ বি লিখবো তার মানে কি মনে রাখবে না, এইটা আমি প্লাম্বিং সংক্রান্ত যে ঠিকা পাওয়ার সম্ভাবনাটা আমি বের করবো, কিন্তু এখানে দেওয়া আছে ঠিকা না পাওয়ার সম্ভাবনা বিদ্যুৎ সংক্রান্ত, তাহলে ঠিকা না পাওয়ার সম্ভাবনা মিনস দেওয়া আছে পি অফ বি কমপ্লিমেন্ট, দেখো পি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মান দেওয়া আছে কত, 5/9। তাহলে আমরা কি জানি, আমরা জানি পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 - প্রবাবিলিটি অফ বি, তার মানে কত, এটা হয়ে যাবে 5/9। তাহলে দেখো এটা প্রবাবিলিটি অফ বি সমান কত হয়ে যাবে না, 1 - 5/9, তার মানে এটা বিয়োগ করলে কত, এটা হবে 4/9। ওকে, তার মানে দেখো, তার মানে আমার লাগবে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, বইতে দেওয়া আছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, তাহলে আমার লাগবে পাওয়ার সম্ভাবনা, বইতে আছে না পাওয়ার সম্ভাবনা। তাহলে আমি কী করবো না, পাওয়ার সম্ভাবনাটা কী হবে, ওই 1 - ওই না পাওয়ার সম্ভাবনা, 1 থেকে ওই 5/9 বিয়োগ করে দেবো, দিলে আমার পাওয়ার যে সম্ভাবনা সেটা আমার চলে এলো, বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা। ওকে, আর দেখো তার সঙ্গে কী দেওয়া আছে, যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, তাহলে যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা মানে কী দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তোমার দিয়ে দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 4/5। তাহলে আমার লাগবে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা আমরা সূত্রে ফেলে দেবো, পি অফ এ ইউনিয়ন বিটা সূত্রে ফেলে দেবো, দেখো তো কী আসবে, পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 4/5, এটা আমরা জানি। তাহলে পি এ সমান কত, দেখো পি এ সমান হচ্ছে 2/3, পি বি সমান হচ্ছে 4/9, এইটা আমাদের লাগবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান 4/5। তাহলে 4/5টাকে এই দিকে নিয়ে চলে এসো, তাহলে এটা 2/3, এটা হচ্ছে 4/9 মাইনাস 4/5 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটা দিস ইমপ্লাইজ, দেখো এখানে কত লসাগু হবে, এখানে দেখো 45 লসাগু হয়ে যাবে, তাহলে 3 গেলে 3 15 45, 15 2 30 প্লাস 5 9 45, 4 5 20 প্লাস 5 9 45, এটাই যাবে 36, সেটা যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে দেখো তো ওপরে এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে -6, এটা যাবে 14/45, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত চলে আসছে, 14/45। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 35-এর অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে দেখো, বলছে একটি শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে, অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা, বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা। দেখো তাহলে আমরা ঘটনাটাও ধরবো এইরকম, কারণ চেয়েছে কি, শ্রেণী থেকে যদি আমি একজনকে নির্বাচন করি সে হয় বালক হবে অথবা নীল চক্ষু হবে, তার সম্ভাবনা চেয়েছে। তাহলে আমি এ ঘটনা ধরবো, এ ঘটনা কী ধরবো না, আমি এ ঘটনা ধরবো যে শ্রেণীতে একজন বালক হওয়ার মানে ঘটনা, শ্রেণীতে একজন বালক হওয়ার ঘটনা, শ্রেণীতে একজন বালক হওয়ার ঘটনা। আর বি আমি ধরবো শ্রেণীতে একজন নীলচক্ষু হওয়ার ঘটনা, ঠিক আছে। মানে দেখো চেয়েছে ঘটনা আমাদের কি, বালক অথবা নীলচক্ষু, তাই আমরা ঘটনা দুটো এরকম ধরছি। তাহলে কি, শ্রেণীতে একজন নীলচক্ষু
হওয়ার ঘটনা। আমাদের বের করতে হবে কি, যেটা বের করতে হবে সেটা আমাদের আগে দেখো ঠিক করে ফেলো। দেখো বের করতে হবে বালক অথবা নীলচক্ষু, অথবা আছে মানে ইউনিয়ন বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বালক অথবা নীলচক্ষু। তাহলে দেখো, তাহলে আমাদের তাহলে নাম্বার অফ এ বের করে ফেলি। নাম্বার অফ এ সমান কত দেখো। আচ্ছা, নাম্বার অফ এ কি, শ্রেণীতে একজন বালক হওয়ার ঘটনা। আচ্ছা, তুমি একেবারে পি অফ এ বের করে ফেলো। মানে পি অফ এ মানে কি, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। আচ্ছা, নাম্বার অফ এ মানে কত, নাম্বার অফ এ মানে দেখো শ্রেণীতে একজন বালক, তাহলে বালক কতজন আছে, দেখো বালক আছে হচ্ছে 30 জন। তাহলে বালক যেহেতু 30 জন, তাহলে এখানে হবে কত 30 বাই নাম্বার অফ এস কত, দেখো শ্রেণীতে মোট কতজন আছে, 30 জন বালক, 20 জন বালিকা, তাহলে 30 প্লাস 20। তাহলে নিচে দেখো, নিচে হচ্ছে 30 প্লাস 20, তাহলে কত হয়ে গেল, ওপরে 30, নিচে হয়ে গেল 50, শূন্য দুটো কেটে গেল, এটা হলো 3/5। ওকে। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি সমান কত হবে, শ্রেণীতে একজন নীলচক্ষু হওয়ার ঘটনা। ভালো করে খেয়াল করবে, দেখো শ্রেণীতে বালক আছে কত, আমি তো এখানে লিখছি বয় আর এখানে লিখছি গার্ল। দেখো শ্রেণীতে বালক আছে হচ্ছে 30 জন, বালিকা আছে কত 20 জন। এবার দেখো তো কী বলা আছে, অর্ধেক বালক অর্ধেক বালিকা নীলচক্ষু। তার মানে অর্ধেক বালক, তাহলে নীলচক্ষু কতজন আছে, বালকদের নীলচক্ষু আছে হচ্ছে 15 জন, আর বালিকাদের নীলচক্ষু আছে কত 10 জন, কারণ অর্ধেক অর্ধেক আছে। তাহলে আমি আবার বলছি, বালকদের নীলচক্ষু আছে কত 15 জন, বালিকাদের নীলচক্ষু আছে কত 10 জন। পি অফ বি মানে কি, পি অফ বি মানে হলো শ্রেণীতে একজন নীলচক্ষু হওয়া। তাহলে নীলচক্ষু মোট কতজন আছে, মোট হচ্ছে 15 প্লাস 10, 15 প্লাস 10 হচ্ছে নীলচক্ষু। তাহলে এটা 15 প্লাস 10, আর নিচে টোটাল কত, টোটাল হচ্ছে 30 প্লাস 20। তাহলে ওপরে হচ্ছে কত, ওপরে হচ্ছে 25, নিচে হচ্ছে কত 50, তাহলে কাটাকুটি করলে 1/2। আচ্ছা, এবার দেখো, এবার পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এ ঘটনার বি ঘটনার ইন্টারসেকশন, তার মানে কি কমন, তার মানে কি, তার মানে শ্রেণীতে একজন বালক হবে, তার সঙ্গে সে নীলচক্ষু হবে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে শ্রেণীতে একজন বালক এবং নীলচক্ষু, তার মানে কি, তার মানে বালকদের কতজন মানে নীলচক্ষু আছে, তাহলে বালকদের মধ্যে কতজন নীলচক্ষু আছে, 15 জন। তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, বালকদের মধ্যে 15 জন নীলচক্ষু, আর টোটাল হচ্ছে 50 জন। তাহলে কাটাকুটি করলে 5 দিয়া, ওপরে 3, নিচে 10। আমার লাগবে কি, পি অফ এ ইউনিয়ন বি। কেন, কারণ দেখবে লাস্টের কোশ্চেনে চেয়েছে সে বালক অথবা নীলচক্ষু হওয়ার সম্ভাবনা। তাহলে বালক অথবা নীলচক্ষু মানে হচ্ছে ইউনিয়ন করতে হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান সূত্র কি, সূত্র হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো তো পি এ মানে কত, পি এ মানে হচ্ছে 3/5, পিবি কত, পিবি হচ্ছে হাফ, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে 3/10। সেই হলে তুমি 10 লসাগু করো, তাহলে দেখো 5 2 10, তাহলে 3 2 6, 5 2 10, 5 মাইনাস 3, তাহলে 6 5 11 থেকে এটা চলে গেলে এটা হবে হচ্ছে 8/10, 2 দেওয়া কাটাকুটি করলে 4/5, তাহলে এর উত্তর হলো কত, 4/5। ওকে। দেখো আজকের ক্লাসটা মানে এত পর্যন্ত থাক, নেক্সট আরও ক্লাসে এরকম হাজির হবো, এরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।